আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের গত 4টি পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে শ্রীনগর থেকে শুরু করে কার্গিল, লামায়ুরু হয়ে আমরা লে পৌঁছেছিলাম এবং এই পথে কি কি সাইট সিইং আপনারা করবেন। আজকের পর্ব লে শহরকে ভিত্তি করে। লাদাখের লে অতি প্রাচীন এক শহর এবং লে পুরনো রেশম পথের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গণ্য, যা তিব্বত, ভারতবর্ষ এবং মধ্য এশিয়াকে যুক্ত করে বাণিজ্য সূত্রে। প্রায় 11,000 ফিট উচ্চতায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে লে থেকে 50 কিলোমিটার রেডিয়াসে ছড়িয়ে আছে সেই ইতিহাসের অনেক সাক্ষী। আজ আপনাদের নিয়ে ঘুরবো সেই সমস্ত জায়গায় যা লেকে বেস করে আপনারা অনায়াসেই ঘুরে নিতে পারবেন। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 9:30 প্রায়। আপনারা দেখেছিলেন আমরা লেতে এসে ঢুকে গেছি অলরেডি, অ্যান্ড উই ওয়ার ইন আ হোটেল অ্যাট লে। আমাদের আজকেরও রাত্রিবাস লেতেই। 6th May 2025। তো আজকে সারাদিন আমরা লের যে কয়েকটা লোকাল সাইট সিইং আছে সেইগুলো আমরা করব, ওই জন্যই একটু লেট করে আমরা বেরোচ্ছি, কারণ আজকের সাইট সিইংগুলো সবই 40-50 কিলোমিটারের রেডিয়াসের ভেতরে। তো আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে, এখন উই আর রেডি টু মুভ আউট। তো আজকে তো অ্যাকচুয়ালি চেক আউটের কোনো ব্যাপার নেই, এখান থেকে জাস্ট বেরিয়ে পড়া সাইট সিইং। অনেকগুলো জায়গা যে ঘোরার আছে, সঙ্গে থাকবেন, সব ইনফরমেশান আগে করে দেবো। বন্ধুরা, আমরা প্রথমেই এখন যাচ্ছি শান্তিস্তূপ। শান্তিস্তূপ আমাদের হোটেল থেকে রাফলি 4 কিলোমিটার দূরে। আমাদের আজকের ফার্স্ট স্পট শান্তিস্তূপ। এই টপ থেকে পুরো লে শহরের ভিউটা পাওয়া যায়। এই যে দেখুন, এইটা হচ্ছে পুরো লে টাউনের ভিউটা, লে পাহাড়ের ভিউটা এখান থেকে পাওয়া যায়। লে টাউন নিচে, আর পেছন দিকে ব্যাকড্রপে পুরো স্নো ক্যাপড হিলস। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চামসা পাহাড়। লের চামসা পাহাড়ের উপরে শান্তিস্তূপার সামনে। এটাই হচ্ছে শান্তিস্তূপা, যেটা আপনাদেরকে বলছিলাম। এই মুহূর্তে আমরা 11,840 ফিট ওপরে। আচ্ছা, এখানে এন্ট্রি ফি আছে 30 টাকা পার পার্সন এন্ট্রি ফি। তবে একটা জিনিস আমি দেখলাম খুব ভালো, স্টেপস কিন্তু নেই, স্টেয়ার কেস নেই। একটা এলিভেশন আছে, রাস্তাটা ঘুরে ঘুরে এই অবধি উঠেছে। আর এই হাই অল্টিটিউডে একটা অ্যাডভাইস দিচ্ছি সবাইকে, একদম স্লো মুভমেন্ট, বেবি স্টেপসে আসবেন। এক্সাইটমেন্টে দৌড়োদৌড়ি করলে কিন্তু আউট অফ ব্রেথ হয়ে যাবেন। তো আমি একদম স্লো স্টেপসে এসেছি, তাও কিছুটা আউট অফ ব্রেথ। প্লিজ বিয়ার উইথ মি। এই জায়গার হিস্ট্রিটা একটু বলে দিই। এই চামসা পাহাড়ের ওপরে শান্তিস্তূপা, এইটা এই শান্তিস্তূপা তৈরি হয়েছিল 1991 সালে, এবং তৈরি করেছিলেন একজন জাপানিজ বৌদ্ধ ভিক্ষু, গোমো নাকামুরা। এটা কিন্তু একজন জাপানিজ বৌদ্ধ ভিক্ষুর তৈরি করা, গোমো নাকামুরার তৈরি করা। 2 স্টোরিড স্ট্রাকচার আছে। একদম যেটা নিচের, যেটা গ্রাউন্ড স্টোরিতে আমরা বুদ্ধ স্ট্যাচু পাবো, আর ওপরের ফ্লোরটাতে সেখানে বুদ্ধার লাইফের বিভিন্ন স্টোরিজ ডিপিক্ট করা আছে। জায়গাটা অসাধারণ সুন্দর। আর এই টপ থেকে আপনারা লের যে পাহাড় এবং আশপাশের যে মাউন্টেন রেঞ্জেসগুলো, তারও একটা ভিউ পাবেন। আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেন্স চারিদিকে আমি দেখতে পাচ্ছি। চলুন একবার ভেতরটা ঘুরে আসি। ঝকঝকে রোদ্দুরে শ্বেতশুভ্র স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ লাগছে, ইন দ্য ব্যাকড্রপ অফ ডিপ ব্লু স্কাই। আর ওইদিকে দেখুন, সব ওইদিকে স্নো পিক মাউন্টেন্সগুলো ঘিরে আছে। ফিডিং দ্য ডেভিলস বাই বুদ্ধা। এখন একদম টপে চলে এসেছি। একদম টপে আপনারা প্রথমেই পাবেন বুদ্ধ স্ট্যাচু, টার্নিং দ্য হুইল অফ ধর্মা। এটা একদম টপে আপনারা পাবেন, ফার্স্ট ফ্লোরে।
এবার চলুন গ্রাউন্ড ফ্লোরে বুদ্ধ মূর্তিটা আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমাদের এখন পরবর্তী স্পট যেটা, সেটা হচ্ছে লে প্যালেস। এইখান থেকে যেটা আমরা এই শান্তিস্তূপা দেখলাম, শান্তিস্তূপা থেকে অ্যাপ্রক্সিমেটলি 4.5 কিলোমিটার। নেক্সট স্পট লে প্যালেস। সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই লে প্যালেস। এটা পার্কিং এরিয়া, এই অবধি গাড়ি আসবে, বাকিটা কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে টুয়ার্ডস লে প্যালেস। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি লে প্যালেসে। আমার পেছনে যে ফোর্টটা দেখছেন এটাই লে প্যালেস। 9 স্টোরিড প্যালেস এটা। 1600 AD-তে এখানকার রাজা সেঙ্গে নামগ্যাল এই ফোর্টটা তৈরি করেছিলেন। আর নামগ্যাল ডাইনেস্টির রাজারা তাদের রাজত্ব চালিয়েছেন এই ফোর্ট থেকেই, লে প্যালেস থেকেই। এবং এই প্যালেসটা বলা হয় তিব্বতে যে পোটালা প্যালেস আছে তার অনুকরণে এই প্যালেসটা তৈরি। 9 স্টোরিড ফোর্ট। আমরা এবারে ভেতরে যাব, বাকি ডিটেলসগুলো আপনাদের এক এক করে দেবো কোন কোন ফ্লোরে আপনারা যাবেন। ভেতরে একটা মিউজিয়ামও আছে, তো চলুন এগোনো যাক। এন্ট্রি ফি আছে 25 টাকা মাথা পিছু হচ্ছে এন্ট্রি ফি। এটা টিকিট কাউন্টার, টিকিট কেটে আপনাকে উপরে উঠতে হবে। এই ফোর্টের একদম টপ ফ্লোর, যেটা টপ ফ্লোরে অ্যাকচুয়ালি রাজপরিবার থাকতেন, এবং নিচের ফ্লোরগুলোতে রাজার যারা পূজারা থাকতেন এবং স্টেবলস, স্টোর রুম, সেগুলো সব নিচের ফ্লোরে থাকতো। বন্ধুরা, লে প্যালেসটা কিন্তু এখন ASI মেনটেন্ড, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেনটেন্ড। এটা এখন আমরা লে প্যালেসের 6 লেভেল অবধি চলে এসেছি। এখান থেকে আশপাশের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। পুরো লে টাউনটার ভিউ পাওয়া যাচ্ছে নিচে। এখন আমরা একেবারে টপ ফ্লোরে, এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। বন্ধুরা, লে প্যালেস থেকে আমরা এখন যাচ্ছি হল অফ ফেম। এখান থেকে প্রায় 7 কিলোমিটার রাস্তা। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি হল অফ ফেম। এই হল অফ ফেম হচ্ছে পুরোটাই তৈরি করেছেন ইন্ডিয়ান আর্মিরা, টু রিমেম্বার দ্য ডেডলি ওয়ার্স অফ ইন্ডো পাকিস্তান। এখানে অনেকগুলো গ্যালারি আপনারা পাবেন ভেতরে। স্পেশালি আমার সবথেকে ইন্টারেস্টিং লাগলো সিয়াচিন সেকশনটা, হাউ দে ফাইট দ্য ব্যাটলস ইন দ্য সিয়াচিন গ্লেশিয়ার্স। এটা মানে কল্পনার বাইরে। লাদাখের অনেক হিস্ট্রি আপনারা ভেতরে পাবেন। দ্য নামগ্যাল ডাইনেস্টির যে রুলার্সরা ছিলেন, ট্র্যাডিশন, কালচার অফ লাদাখ। So every details you will get here in this Hall of Fame. Hall of Fame এর এন্ট্রি ফি হচ্ছে 125 টাকা মাথা পিছু। ভেতরের জায়গায় জিনিস আছে, আপনারা এই 125 টাকা এন্ট্রি ফি দিয়ে দেখতে পারবেন। এছাড়া আরেকটা লাইট অ্যান্ড সাউন্ড আছে, লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আরও 125 টাকা। লাইট অ্যান্ড সাউন্ডটা ন্যাচারালি সন্ধ্যের দিকে হয়, বিকেলের দিকে হয়। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন ভেতরে ঢুকবো, চলুন। এখন আমরা চলেছি লের অন্যদিকে, আমাদের আজকের বাকি সাইট সিইং গুলো সেদিকে। বন্ধুরা, এখন প্রায় 2টো বাজে। আমরা এখন চলে এসেছি শে প্যালেসের কাছে। শে প্যালেস হচ্ছে এখানকার আরেকটা প্যালেস, যেটা অ্যাকচুয়ালি সামার প্যালেস বলা হতো। এই জায়গায় আমাদের এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে। এখন আমরা আগে লাঞ্চ সারবো এখানে। শে প্যালেসের ঠিক উল্টো দিকেই কয়েকটা দোকান আছে। লাঞ্চ সেরে আমরা
আমাদের পরবর্তী যে সাইট সিইংগুলো আছে সেগুলো করব, সঙ্গে থাকবেন। শে প্যালেস হলো লাদাখের একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ, যা শে গ্রামের একটি পাহাড় চূড়ায় অবস্থিত। এটি লে শহর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণে লে মানালি সড়কের পাশে অবস্থিত। 1655 সালে লাদাখের নামগিয়াল রাজবংশের রাজা ডেলদান নামগিয়াল এই প্রাসাদটি নির্মাণ করেন। একসময় এটি ছিল লাদাখের রাজপরিবারের গ্রীষ্মকালীন রাজধানী এবং রাজকীয় আবাসস্থল। বর্তমানে প্রাসাদের মূল অংশের বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে, তবে এর সঙ্গে সংযুক্ত যে মোনাস্ট্রি এখনো সক্রিয় এবং লাদাখের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। লে মোনাস্ট্রির প্রধান আকর্ষণ হল বিশালকায় আসীন বুদ্ধ মূর্তি, যার উচ্চতা প্রায় 12 মিটার বা 2 তলা বাড়ির সমান। তামার পাত দিয়ে নির্মিত এই মূর্তিটি সোনার প্রলেপে আবৃত, যা একে আরো দৃষ্টিনন্দন ও মহিমান্বিত করে তুলেছে। লাদাখে এটি দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি হিসেবে পরিচিত। মূর্তিটির শান্ত ও গম্ভীর অভিব্যক্তি দর্শনার্থীদের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জন্ম দেয় এবং সেই মোনাস্ট্রিকে লাদাখের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পটে, সেই গ্রামে আমরা লাঞ্চ করলাম, আপনাদের দেখিয়েছি। লাঞ্চ করে সেই প্যালেস ভিজিট করেছি আমরা। এই সেই গ্রামেই খুব কাছে হচ্ছে, যেটা আমরা সবাই চিনি, র্যাঞ্চো স্কুল বলে। অ্যাকচুয়ালি স্কুলটার নাম হচ্ছে ড্রুক পদ্মা কার্পো স্কুল। পদ্মা মানে অফকোর্স লোটাস, আর কার্পো মানে হোয়াইট, ওই জন্য অনেকেই স্কুলটাকে বলেন ড্রুক হোয়াইট লোটাস স্কুলও বলা হয়ে থাকে। তো 3টে নাম আছে, ড্রুক পদ্মা কার্পো স্কুল, ড্রুক হোয়াইট লোটাস স্কুল, আর এখন সবাই র্যাঞ্চো স্কুল নামেই চেনে আফটার 3 ইডিয়টস মুভি। তো এতটাই ফেমাস হয়ে গেছে স্কুলটা আফটার 3 ইডিয়টস মুভি, যে এখন এই স্কুলটাতে মানে যারা এখানকার লোকাল মানুষ, তারাও পুরনো নামটা আর বলেন না, র্যাঞ্চো স্কুলই বলেন। তো চলুন আপনাদের ঘুরে দেখাই এই র্যাঞ্চো স্কুল। তবে একটা কথা এখানে বলে দিই, যারা এখানে আসবেন, এই স্কুলটা কিন্তু এখনও অ্যাক্টিভ, স্টুডেন্টরা আসে, পড়াশুনো করে। তো পার্টিকুলার কয়েকটা জায়গা ট্যুরিস্টদের জন্য ওনারা অ্যাসাইন করে রেখেছেন, সেগুলো আপনারা ঘুরে দেখুন, বেশি চেঁচামেচি না করে, আওয়াজ না করে, কারণ আফটার অল দিস ইজ স্টিল আ স্কুল। আমাদের ঘোরার টিম পুরো পাগলে গেছে র্যাঞ্চো স্কুলে এসে, বাচ্চা বুড়ো সকলে। এটা একটা ক্যাফে, র্যাঞ্চোস ক্যাফে। তো আমরা ক্যাফেতে পরে যাব, আগে চলুন এদিকটা দেখে নিই। এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই জায়গাটা, এখন নাম দেওয়া হয়েছে দ্য এডিওটিক ওয়াল, যেখানে চতুরকে ইলেকট্রিক শক দিয়েছিল একটা বাচ্চা। এই যে সেই জানলাটা, আর দেখুন জানলার এখানে ছবিতে দেখানো আছে চতুর ঠিক এই জায়গাটাতেই প্রস্তাব করছিল, আর একটা বাচ্চা ওই জানলা খুলে ওখান থেকে একটা লাইভ ইলেকট্রিক তার বাল্ব সমেত এখানে ঝুলিয়ে দিয়েছিল এবং চতুর ইলেকট্রিক শক খেয়েছিল। এইখানেই শুটিংটা হয়েছিল, এই ওয়ালটাতে। এই ওয়ালটা ওনারা এখন নাম দিয়ে দিয়েছেন দ্য ইডিওটিক ওয়াল। এই ড্রুক পদ্মা কার্পো স্কুলের এই পার্টটা কিন্তু পুরোপুরি গেস্টদের জন্য, ভিজিটার্সদের জন্য করা আছে। মেইন স্কুলের ভেতরে ঢোকার অনুমতি কিন্তু ট্যুরিস্টদের নেই। এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্কুলটা, মেইন স্কুলটা, র্যাঞ্চো স্কুল, যেটা এখন প্রেজেন্টলি অ্যাক্টিভ আছে আপনাদের বলছিলেন। আর জাস্ট লোকেশনটা দেখুন চারিদিকে, অসম লোকেশন। খেয়াল করবেন স্কুলের পার্টটা কিন্তু ওনারা আলাদা রেখেছেন। এখানে দেখুন পুরো ফেন্সিং করা আছে। এই ফেন্সের আগের পার্ট অবধি ভিজিটার্সরা আসতে পারবেন, মেইন স্কুলের পার্টে কিন্তু ভিজিটার্সরা নট অ্যালাউড। বন্ধুরা, এই ড্রুক পদ্মা কার্পো স্কুল তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি এখানকার লোকাল স্থানীয় মানুষদের ডিমান্ডে। তারা চাইছিলেন এমন একটা স্কুল যেখানে তাদের বাচ্চারা
টিবেটান বুদ্ধিজমের যে কালচারাল ভ্যালুসগুলো আছে সেইগুলো যাতে তাদের বাচ্চাদের মধ্যে গ্রো করে সেই এডুকেশনটা তারা চাইছিলেন। এবং তারা চাইছিলেন এই একবিংশ শতাব্দীতে যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, বাচ্চারা যাতে এই দুটোর একটা ব্যালেন্স নিয়ে বড় হতে পারে, মানে মডার্ন যে সিভিলাইজেশন একবিংশ শতাব্দীর সেইটা প্লাস ইনগ্রেডিয়েন্টস অফ টিবেটান বুদ্ধিজম যেটা তাদের একদম প্রাচীন ট্র্যাডিশন, এই দুটো জিনিস একসাথে পড়ানো হয় এমন একটা স্কুল তারা চাইছিলেন। অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ দিস ড্রাক পাদমা কার্পো স্কুল অথবা ড্রাক হোয়াইট লোটাস স্কুল, যা এখন রাঞ্চো স্কুল হিসেবে পরিচিত সকলের কাছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি থিকসে মনাস্ট্রি বা থিকসে ফিয়াং মনাস্ট্রিও বলা হয়। এটা লে শহর থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরে এবং সেন্ট্রাল লাদাখে সব থেকে বড় মনাস্ট্রি হচ্ছে এই থিকসে মনাস্ট্রি। আমরা এখানে এখন ভেতরে ঢুকবো, কিছুটা ক্লাইম্ব করতে হবে, আমাদের হাঁটতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক। এইটা হচ্ছে মেন মনাস্ট্রিটা, অতটা আমাদের উঠতে হবে। বন্ধুরা, এই থিকসে মনাস্ট্রি নিয়ে একটা লেজেন্ড আছে। এখানে জাংসেম শারেব জোংপা এবং তার যে শিষ্য পালদেন শেরপা বা পালদেন শারেব, তো ওনারা এখান থেকে ঠিক এই স্পটটা থেকে 3 কিলোমিটার দূরে একটা প্রেয়ার করছিলেন। তো ওই প্রেয়ার করার সময় ওনারা একটা কেক অফার করেছিলেন, পিস অফ কেক। তো ওই কেকটা কাক নিয়ে পালিয়ে যায়, কেকটা নিয়ে পালিয়ে যায়। পরে তারা সেই কাকটাকে ট্রেস করতে করতে এই জায়গাটাতে আসেন এবং দেখা যায় কাকটা কিন্তু কেকের কোনো পার্টই খায়নি, অ্যাজ ইট ইজ আনটাচড কেকটা পড়েছিল এই জায়গাতে। তো তখন জোংপা আর তার শিষ্য বুঝতে পারেন যে কোনো একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে বুদ্ধের দ্বারা যে এই জায়গাটাতে একটা মোনাস্ট্রি তৈরি করতে হবে। সেই থেকে তারা ডিসাইড করেন এখানে একটা মোনাস্ট্রি তৈরি হবে। এবং এটা বলছি আমি 1430 এডির কথা। তো 1430 এডিতে তারপরে এখানে থিকসে মোনাস্ট্রি তৈরি হয়। আর থিকসে কথাটার মানে হচ্ছে যে কোনো কিছু ডিস্ট্রয় হয়নি, মানে ইট ইজ অ্যাজ ইট ইজ, ইনট্যাক্ট আছে। ওই কেকটা যেহেতু ইনট্যাক্ট ছিল, ওই থেকে নাম এসছে থিকসে मोनास्ट्री। जी आप बताइए, ये थोड़ा जस्ट टेल द ब्रीफ हिस्ट्री ऑफ दिस थिकसे मोनास्ट्री। नमस्ते जी, ये जो अभी हम ठिकसे में है, ठिकसे मोनास्ट्री में है, लद्दाख की ठिकसे मोनास्ट्री में है। अब लद्दाख जो है उसकी ले टू मनाली रोड की यानी 20 किलो ले से 20 किलोमीटर में ठिकसे स्थित है। इसका संक्षेप इतिहास बोलूँ तो ये इसको 1430 में यहाँ की उस ज़माने की एक हाई मोंग्स लमा चांगसेम शरब जंगबोर उनकी शिष्य पोन पलदन शरब के द्वारा स्थापित किया गया है। तो तब से अब तक ये चलते आ रहा है। यहाँ पर 80 मोंग्स है, कुछ बुजुर्ग है, कुछ युवा है, कुछ यंग्स है। तो ये कई शताब्दी ऐसे चलते आया। यहाँ पर बुद्धिज़्म की शिक्षा दिया जाता है, चाहे तंत्र से रिलेटेड मुद्रा, अनेक तरह की मुद्रा, अनेक तरह की यंत्र मंडला आदि, अनेक तरह की बुद्धिस्ट स्क्रिप्ट, बुद्धिज़्म की मेडिटेशन की विद्या, वो सब समझाया जाता है, यहाँ पर सिखाया जाता है। और यहाँ पर डेली मॉर्निंग पूजा होता है और साल में 3 बार रेत की मंडला बनता है, रंगोली कह सकते हैं। और जो है यहाँ पर विंटर में नवंबर में यहाँ पर फेस्टिवल होता है, मेला लगता है। यहाँ के कुल गुरु जो है रिम्बोचे जो है ठिकसे रिम्बोचे कहता है, उनकी देखरेख के द्वारा ये सब चलते हैं। तो अच्छा जी, फेस्टिवल का क्या नाम है? ठिकसे फेस्टिवल, ठिकसे गुस्तोर भी बोलता है, ठिकसे फेस्टिवल भी। उस समय बहुत लोग आते हैं यहाँ पर होम होता है। अच्छा। मुकुटी डांस होता है 3 दिन के दौरान। यहाँ पर इसमें जो बड़े बड़े पेंटिंग को शो करता है, प्राचीन पेंटिंग को यहाँ पर दिखाया जाता है। तो और क्या बोलो, मोनास्ट्री जो की आकार जो आर्किटेक्चर जो है ये हिमालय आर्किटेक्चर, मिट्टी और लकड़ी मिला के बना हुआ। और यहाँ की नक्काशी जो है वो थोड़ा हिमालय नक्काशी थोड़ा अलग है उसकी, उसमें पेंटिंग हो, उसमें छेद किया जो कुछ भी हो सब। और जो
पहले शुरू में यहाँ की मोंग्स जो है 1430 से 1959 तक तिब्बत में शिक्षा लेने गया। शिक्षा लेने के बाद वापस आया, फिर जूनियर गया, सीनियर, ये लगातार सिलसिला चलते रहा 1959 तक। 1959 पे ये बात तिब्बत की को चीन ने कब्जा, तो वहाँ नहीं जा पाता। आज कर्नाटक, धर्मशाला आदि में यहाँ की मोंग शिक्षा लेने गए है। अब जो ये ठीक से जो है पूरे लद्दाख के सेंटर में है, यहाँ से नीचे करगिल तक जा सकते हैं, यहाँ से पीछे सियाचिन तक जा सकते, यहाँ से आगे देमछोक तक जा सकते हैं, आपके पीछे यानी ज़ांस्कार तक पूरे लद्दाख के सेंटर में स्थित है। सेंट्रल लद्दाख की सबसे बड़े टेंपल मोनेस्ट्री है। तब बुद्धिज़्म के विषय में यहाँ पर बताया जाता है। यहाँ पर बहुत सारे जो पत्थर की पेंटिंग है, पेंटिंग में ज़्यादा कथा से रिलेटेड पेंटिंग, हिमालय योगी या योगिनी, मोंग्स, यक्षिनी, डकनी आदि आदि से रिलेटेड पेंटिंग से, यानी क्या बोलो, तंत्र से रिलेटेड बहुत सारे पेंटिंग्स है। स्टैचू है, तारा देवी का टेंपल है, मैत्रेय बुद्धा का पेंटिंग है, सिल्वर स्तूपा है। स्तूपा के अंदर प्राचीन काल की यहाँ की 2 मोंग, यहाँ की जो ऋषि का वो है समाधि है या मम्मी है। और यहाँ वज्र भैरव का टेंपल है, वो टेंपल यहाँ पर बहुत मशहूर है। वो टेंपल जो यहाँ पर जो लद्दाख के लोकल किसी को बेबी नहीं होता वो यहाँ पर मन्नत मांगने आता है। प्राचीन टेंपल है। फिर वहाँ पर वो मेन टेंपल जो है उसमें भी तंत्र से रिलेटेड पेंटिंग, स्टैचू बहुत सारे हैं। अब ठीक से मोनेस्ट्री जो है इसके द्वारा बच्चों को सोशल सर्विस बोले तो बच्चों को विंटर में 45 दिन तक लद्दाख की पूरे लद्दाख की 8वीं 9वीं 10वीं क्लास की स्टूडेंट को यहाँ ठीक से मोनेस्ट्री के नीचे शिक्षा दिया जाता है, फ्री में वो होता है। समर में यहाँ पर जो बड़े बड़े मॉन्क्स को बुलाकर प्राचीन ग्रंथों का एक्सप्लेन किया जाता है। ये साफे दूर से देखने में ठीक से जो है पोताला की जैसा दिखता है, ऐसे कहते हैं पैलेस जैसा। लद्दाख, हाँ जी, लद्दाख को लिटिल तिब्बत बोलता है, ठीक से को लिटिल पोताला ऐसा भी बोलता है। तो ऐसा है जी। अब संक्षेप में मैंने आपको बताने की कोशिश किया। सबको धन्यवाद जी, थैंक यू सो मच। ओके जी। মন্দিরের ঠিক একটু উপরেই পাবেন সিলভার স্তূপা। এটা হচ্ছে সিলভার স্তূপা। বন্ধুরা, আমি চলে এসেছি এখন ঠিকসে মনাস্ট্রির একদম টপ পয়েন্টে। বিশাল বড় মনাস্ট্রি, 12টা স্টোরি আছে, 10টা টেম্পল আছে। তো বুঝতেই পারছেন আপনারা যে এক একটা দিক দিয়ে উঠবেন তার খাজে খাজে এক একটা মন্দির আছে। দারুণ ব্যাপার। এক্সপ্লোর করার জন্য যারা মনাস্ট্রি ভালোবাসেন, হিস্ট্রি ভালোবাসেন, তারা অবশ্যই আসবেন ঠিকসে মনাস্ট্রি এবং এক্সপ্লোর করবেন প্রতিটি নুকস অ্যান্ড কর্নার্স। তো আমরা পুরো সব 10টা মন্দির আমরা ভিজিট করে নিই, তবে মেজর যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ওগুলো তো অবশ্যই দেখবেন। তো চলুন এখন আমি একদম টপে, পুরো এই ঠিকসে মনাস্ট্রির একদম টপে। আর টপ থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। মনাস্ট্রিটা একদম পাহাড়ে ঘেরা, উইথ দ্য স্নো পিকস, অ্যাবসলিউট ওয়ান্ডার। নিচে পুরো দেখা যাচ্ছে ঠিকসে অ্যান্ড শে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15 বাজে, আর দিনের আলোটা জাস্ট দেখুন। তো যাই হোক, আমাদের আজকে হচ্ছে এটা লাস্ট স্পট আজকের ভ্রমণসূচিতে। আমরা এখন পৌঁছে গেছি সিন্ধু ঘাট। এই সিন্ধু ঘাট হচ্ছে একদম ইন্ডাস নদীর ধার ঘেঁষে একটা ঘাট। ইন্ডাস নদী থেকেই যে নাম এসছে ভারতবর্ষের, এটা সকলেই জানি আমরা। ইন্ডাস থেকে ইন্ডিয়া, এবং প্রাচীন যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে সিন্ধু নদীর উল্লেখ অনেকবার আছে। তো সিন্ধু নদী শুধু জাস্ট একটা নদী নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক কালচার,
অনেক ইমোশনস। তো এইখানে এই সিন্ধু ঘাটটা হচ্ছে তারই একটা রিপ্রেজেন্টেশন, সেই আমাদের প্রাচীন সভ্যতার, ইন্ডাস ভ্যালি সভ্যতার। আর এই সিন্ধু ঘাটের কিন্তু একটা ফেস্টিভ্যাল হয় প্রত্যেক বছরের জুন মাসে, ওই গুরু পূর্ণিমার কাছাকাছি, সিন্ধু দর্শন ফেস্টিভ্যাল বলে। এই সিন্ধু দর্শন ফেস্টিভ্যালটা চালু করেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 1997 সাল থেকে। এই ফেস্টিভ্যালের মূল যে মানে এসেন্সটা, সেটা হচ্ছে দেশের সব জায়গা থেকে মানুষ এখানে আসেন এবং তারা যে জায়গায় থাকেন সেই জায়গার যে নদী আছে, হোম রিভার আমরা যেটা বলি, মানে আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের হোম রিভার অফ আমরা গঙ্গাকে বলবো বা হুগলি নদীকে বলবো। তো সেইখানকার নিজের হোম নদীর জল তারা এখানে নিয়ে আসেন এবং ইন্দাস নদীতে সেই জল মিলিয়ে দেন। তো এটা দিস সিম্বলাইজেস দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি। তো এই কারণেই এই ফেস্টিভ্যালটা চালু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর এই সিন্ধু ঘাটের উদ্দেশ্যও কিন্তু তাই, ইউনিটি ইন ডাইভার্সিটি, তার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এবং অলরেডি যেটা বললাম আমি, যে ইন্দাস ভ্যালি সভ্যতার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে এই সিন্ধু ঘাট। বিকেলবেলাটা আপনারা এখানে আসতে পারেন বা সকালের দিকে বেশ কিছুটা টাইম এখানে কাটাতে পারেন। ইন্দাস নদীর ধার ঘেঁষে অনেকটা হাঁটার জায়গা আছে এখানে, নিজের মতো করে হেঁটে সময় কেটে ইউ ক্যান স্পেন্ড গুড টাইম হিয়ার। আর লোকেশনটা অসাধারণ একদম। দেখুন পেছন দিকে পুরো পাহাড়ের সারি, চারিদিকে পাহাড়, বসবার জায়গাও করে দেওয়া আছে। আর ওইদিকে যে শেডসগুলো দেখছেন, ওইগুলো হচ্ছে ওই ফেস্টিভ্যালের সময় এইগুলো সব ভিড় হয়ে যায়। তো এখন আমরা এই ইন্দাস নদীর পাড়ে বসে বেশ কিছুটা সময় কাটাবো নিজেদের মতো। স্টে টিউনড। এরপর আমরা হোটেলে ফিরবো। আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের পঞ্চম পর্বের এখানেই শেষ। আগামী পর্বে লেকে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করব লাদাখের আরো গভীরে এবং গেইন করব আরো হাই অল্টিটিউড। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যে সকল বন্ধুরা আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। শুভ বিদায় বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে আগামী পর্বে।